হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের জেনার ডায়োড এবং এর প্রপার্টিসগুলো নিয়ে পর্যালোচনা করব। আগের দিনের ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল পিএন জাংশন ডায়োড অ্যাজ আ রেকটিফায়ার, এবং আমরা সেখানে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার নিয়ে পর্যালোচনা করেছি। তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে যে ফিল্টার সার্কিট। তাহলে ফিল্টার সার্কিট কী জিনিস দেখো, যখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার পড়েছি তখন তার আউটপুটটা আমরা কি পেয়েছিলাম, যে আমরা ইনপুটে একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। কিভাবে? ইনপুট হিসাবে, আর আউটপুটে মিক্সড ডিসি পেয়েছিলাম আউটপুটে, যেখানে আমরা কিন্তু কমপ্লিট ডিসি পাইনি। কি হয়েছিল? নেগেটিভ হাফ সাইকেলগুলো পজিটিভ হাফ সাইকেলে রূপান্তরিত হয়ে গেছিল, তাই তো? তাহলে আমরা বেসিক্যালি একটা রেকটিফায়ার সার্কিটে কী করছি? এসি ইনপুট ভোল্টেজ দিচ্ছি, যেমন এই জায়গাটায় আমাদের দেখানো হয়েছে ছবিতে, যে আমরা কি করলাম, একটা এসি ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এবং এসি ইনপুট ভোল্টেজটা দেওয়ার পরে কি হয়েছে, যে এই এসি ইনপুট থেকে আমি আউটপুট হিসাবে এই ভোল্টেজটা পেয়েছি। এখন আমাদের আউটপুট পাওয়ার উদ্দেশ্য কি? আমাদের আউটপুট পাওয়ার উদ্দেশ্য যে কমপ্লিট ডিসি। ভোল্টেজ, তার জন্য আমরা কি করছি, এইখানে এই রেকটিফায়ার সার্কিটের আউটপুটে আমরা একটা প্যারালালি ক্যাপাসিটার বা সমান্তরাল সমবায়ে একটা ক্যাপাসিটার জুড়েছি এবং একটা রোধ বা লোড রেজিস্ট্যান্স জুড়েছি। এইখানে এই আরএল, এই আরএলটা আমাদের কি? আরএলটা আমাদের লোড রেজিস্ট্যান্স। তাহলে এই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস যখন ভোল্টেজটাকে আমরা পরিমাপ করব, তখন আমরা মোটামুটি একটা ডিসি আউটপুট পাব। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, এইখানে কি হচ্ছে, টাইমের সাথে সাথে আমার একটা পিরিয়ডিক ভোল্টেজ যাচ্ছে, পিরিয়ডিক ডিসি বলতে পারি, যেখানে একটু এসি কম্পোনেন্ট মিক্সড আপ আছে। এখন যদি আমরা ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্সের কথা বলি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সসি, এটা আমাদের কত হয়? 1/ωc, যেখানে সিটা কি? সিটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। আর এইখানে আমরা ফিক্সড ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটর নিয়েছি, তাহলে এই যে এক্সসি, এগেইন ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান সমান আমি জানি কি 2πf, যেখানে এফটা কি? এফটা আমাদের লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সসি, এটা আমাদের হয়ে যাচ্ছে 1/2πfc। তাহলে এই যে আমাদের ইনপুট ভোল্টেজ হিসেবে রেকটিফায়ার সার্কিট থেকে যেটা বেরিয়েছে, যে আউটপুটটা, তার মধ্যে তো এসি মিক্সড আছে, তার মানে তার কিছুটা ফ্রিকোয়েন্সি আছে, আর ডিসি পার্টে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে ফর ডিসি আমাদের এফটা কত? 0। তাহলে ফর ডিসি আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এটা কত হয়ে যাবে? টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে
তখন যখন এর মধ্য দিয়ে ডিসি ভোল্টেজটা পাস করছে, তাহলে ক্যাপাসিটার অ্যাক্রসে আমরা কিন্তু কোনো কারেন্ট পাবো না। কারেন্টটা কার মধ্য দিয়ে যাবে? এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, যার ফলে কি হচ্ছে, আমাদের এসি কম্পোনেন্টগুলো কিন্তু ব্লক হচ্ছে, রাইট? তার ফলে আমরা আউটপুটে অলমোস্ট এরকম একটা ডিসি ভোল্টেজকে পাই। পুরোপুরি এরকম হয় না, জিনিসটা সামান্য একটু রিপল ফ্যাক্টর মিশে থাকে, তার জন্য আউটপুটটা আমাদের অনেকটা এরকম হয়। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমাদের আসছে ডায়োডের ব্রেকডাউন। ব্রেকডাউন অফ ডায়োড। তাহলে দেখো, যখন আমরা কি করেছিলাম, যে ডায়োডকে রিভার্স বায়াস অপারেশনে অপারেট করেছি, তখন কি হয়েছিল, তখন আমাদের এদিকে আমরা রিভার্স কারেন্ট আইকে প্লট করেছিলাম, এদিকে আমরা রিভার্স ভোল্টেজ ভিকে প্লট করেছি। তখন আমরা দেখেছিলাম যে রিভার্স ভোল্টেজ বাড়ার সাথে সাথে আমাদের কারেন্ট কিন্তু তেমন একটা বাড়ছিল না। কোন পর্যন্ত? যে রিভার্স ভোল্টেজকে আমরা অ্যাপ্রক্স মোটামুটি 50 ভোল্টের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, ভোল্টেজ বাড়ালে যে কারেন্টটা আমাদের কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছিল। আর এটাকেই আমরা বলেছিলাম ব্রেকডাউন অফ ডায়োড। তাহলে এই ডায়োডের ব্রেকডাউন দুটো মেকানিজমে ঘটে। একটা মেকানিজমকে বলা হয় যে, দুটো মেকানিজমে ঘটে, তাহলে একটা মেকানিজমের নাম হচ্ছে আমাদের অ্যাভালান্স ব্রেকডাউন। আর দু নম্বরটা হলো আমাদের জিনার ব্রেকডাউন। তাহলে আমাদের এখনকার টপিক যেটা, সেটা হচ্ছে অ্যাভালান্স। তাহলে অ্যাভালান্স ব্রেকডাউনে কি হচ্ছে, যে আমাদের এখানে একটা নর্মাল পিএন জাংশন ডায়োড নেওয়া হয়েছে। এটা কি আমাদের? এটা আমাদের নর্মাল পিএন ডায়োড। যখনই পিএন ডায়োডে কি করেছি, আমি পি সাইটে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আর এন সাইটে আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তার মানে ডায়োডটা এখন কিসে আছে? রিভার্স বায়াস কন্ডিশনে আছে। রিভার্স বায়াস কন্ডিশনে আছে যখন, তখন কি হবে, যে রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োড কারেন্ট কন্ডাক্ট করে না। শুধুমাত্র কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কি হয়, একটা আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা লিকেজ কারেন্ট পাই। এই যে কারেন্টটা আমরা দেখছি, এটা কি আমাদের লিকেজ কারেন্ট। তাই তো? তাহলে রিভার্স বায়াসে কি করছে, যে পি সাইড থেকে ব্যাটারির নেগেটিভ পোলারিটি হোলগুলোকে অ্যাট্রাক্ট করছে এবং এন সাইড থেকে ব্যাটারির পজিটিভ পোলারিটি ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করছে, যার ফলে কি হয়েছে, ডিপ্লিশিয়ান উইথটা বেড়েছে। এই যে ডিপ্লিশিয়ান রিজিয়ান, এই রিজিয়ান উইথ কি হয়েছে, আমাদের ইনক্রিজ করেছে।
ইনক্রিজ করেছে, তাই তো? যখনই ইনক্রিজ করেছে তখন আমরা দেখতে পাচ্ছি পি সাইটে আমাদের আসছে কে, যে নেগেটিভ চার্জড অ্যাকসেপ্টর আয়ন, আর এন সাইডের আমার কি পাচ্ছি, ডোনর আয়ন পাচ্ছি। তাহলে এই চার্জগুলো যখন অ্যাকুমুলেট করছে, ডোনর আয়ন এবং অ্যাকসেপ্টর আয়ন, আর এই রিজিয়ানটুকুতে আমার কি কোনো মোবাইল চার্জ নেই, না ইলেকট্রন আছে না হোল আছে, তার ফলে এই ডিপ্লিশন রিজিয়ানে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন অ্যাকুমুলেট হওয়ার কারণে এখানে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের আবির্ভাব হচ্ছে। আশা করি আমার কথাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, এদিক থেকে এদিকে আমার কি তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের প্রাদুর্ভাব ঘটছে। হয়েছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের যখন প্রাদুর্ভাব হয়েছে, তখন কি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এই রিজিয়নটা হিটেড আপ হচ্ছে, উত্তপ্ত হয়ে উঠছে, যার ফলে কি হচ্ছে, এইখানে যে পি সাইট এবং এন সাইটের দিকে যে অ্যাটমসগুলো আছে সেগুলো তার ভ্যালেন্স ইলেকট্রনকে মুক্ত করছে, কারণ ভ্যালেন্স ইলেকট্রন এনাফ গতিশক্তি পেয়ে যাচ্ছে, যার ফলে সে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে কি করছে, মুক্ত ইলেকট্রন রূপে বিচরণ করছে। এবং ফিল্ডের প্রভাবে কি হচ্ছে, এই মুক্ত ইলেকট্রনগুলো কি অ্যাক্সিলারেটেড হচ্ছে। তাহলে প্রথমে আমাদের একটা ইলেকট্রন তৈরি হবে, এই যে একটা ইলেকট্রন জেনারেট করলো, এই একটা ইলেকট্রন কি করবে, আরেকটা অ্যাটমকে গিয়ে অ্যাটাক করবে, সেখান থেকে দুটো ইলেকট্রন জেনারেট করবে, এই দুটো থেকে এই দুটো আবার দুটো অ্যাটমকে অ্যাটাক করবে, তার ফলে সেখান থেকে আমাদের চারটে ইলেকট্রন এইভাবে জেনারেট করতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু কাইনেটিক এনার্জির বৃদ্ধি পাওয়ার কারণে প্রথমে একটা মুক্ত ইলেকট্রন একটা অ্যাটমকে অ্যাটাক করায়, সেখান থেকে দুটো থেকে চারটে, এইভাবে আমাদের জিপি সিরিজে কি হচ্ছে, ইলেকট্রন ইজেক্ট করছে, যার ফলে কি হচ্ছে, মোবাইল চার্জ ক্যারিয়ার বেড়ে যাচ্ছে এবং এক সময় এই ডিপ্লিশন রিজিয়নটা কী হবে, ভ্যানিশ করে যাবে এবং ডায়োডটা তখন কী হবে, সামান্য ভোল্টেজের প্রভাবে দ্রুত কারেন্টের বৃদ্ধি ঘটাবে। এবং এই রিজিয়নটায় যদি আমরা কোনো রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে কন্ট্রোল না করতে পারি, তাহলে ডায়োডটা এত বেশি উত্তপ্ত হয়ে যাবে যে ডায়োডটা আলটিমেটলি কী হবে, নষ্ট হয়ে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বলছি অ্যাভালাঞ্চ এফেক্ট, এবং এর জন্য যে ব্রেকডাউন ঘটলো ডায়োডের, তাকেই আমরা বলছি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট জেনার ব্রেকডাউন। তাহলে জেনার ব্রেকডাউন কোথায় হয়? জেনার ব্রেকডাউন আমরা দেখতে পাই জেনার ডায়োডের ক্ষেত্রে। একটু পরেই আমরা জেনার ডায়োড নিয়ে আলোচনা করব। তাহলে জেনার ডায়োড কি? জেনার ব্রেকডাউন দেখা যাচ্ছে আমাদের জিনার ডায়োডের ক্ষেত্রে। তো জিনার ডায়োড কি? জিনার ডায়োড হচ্ছে আমাদের একটা স্পেশাল কাইন্ড অফ ডায়োড, যাকে কি জন্য বানানো হয়েছে? রিভার্স ভোল্টেজ অপারেশনের জন্য
বানানো হয়েছে। তাহলে রিভার্স ভোল্টেজ অপারেশনের জন্য বানানো হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, জিনার ডায়োডে কি করা হয়, যে পি সাইট আর এন সাইট আছে, পি সাইট এবং যে আমাদের এন সাইট ডায়োডের আছে, এইখানে আমরা কি করছি, হেভিলি ডোপিং করছি। মানে এইখানে আমাদের ডোপিং কনসেন্ট্রেশনটাকে আমরা হাই রাখছি, যার ফলে কি হচ্ছে, এই সকল ডায়োডে আমার মাইনরিটি ক্যারিয়ার হাই হয়। মাইনরিটি ক্যারিয়ারটা হাই হবে এবং এই ডায়োডে মাইনরিটি ক্যারিয়ারটা হাই হওয়ার জন্য যেটা হচ্ছে, এই যে ডিপ্লিশন রিজিয়ন, এই ডিপ্লিশন রিজিয়নটা কিন্তু আমাদের ন্যারো বা খুব পাতলা হয়ে যাচ্ছে। এটা কত, এটা মোটামুটি আমাদের 1 অ্যাংস্ট্রম অ্যাপ্রক্স হয়ে যায়, মানে খুবই ক্ষুদ্র। যার ফলে যখনই আমি রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন কি হচ্ছে, এই ডিপ্লিশন রিজিয়ন কিন্তু খুব একটা বাড়ছে না, কিন্তু হেভিলি ডোপিং থাকার কারণে এইখানে আমাদের কি হচ্ছে, ডোনর আয়ন কনসেন্ট্রেশন কোন দিকে, এন সাইডে, ডোনর আয়ন কনসেন্ট্রেশন, আর পি সাইটে যে আমাদের অ্যাকসেপ্টর আয়ন বা গৃহীত আয়ন যেগুলো আছে কনসেন্ট্রেশন, এটা খুব বেড়ে যাবে। যার পরিণামস্বরূপ কী হবে, এখানে একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কেন, আমরা ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু আমরা কি জানি, ই ইকুয়াল টু জানি ভি বাই ডি। তাহলে আমি কি করছি, আমি রিভার্স বায়াস ভোল্টেজকে ইনক্রিজ করছি, ভোল্টেজটা আমাদের ইনক্রিজ করছি, কিন্তু এই ডিতে তেমন বেশি কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, অ্যাপ্রক্স নো চেঞ্জ। যার ফলে এই ইলেকট্রিক ফিল্ডের যে মান, এই মানটা খুব হাই বা খুব উচ্চ মানের হয়ে যায়। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যখন খুব হাই হয়ে যাচ্ছে, তখন এখানে আর থার্মাল অ্যাজিটেশনের দরকার হচ্ছে না, কারণ ফিল্ডটা এতটাই বেশি স্ট্রং যে সে কি করছে, পার্শ্ববর্তী অবস্থিত যে অ্যাটমগুলো আছে না, এই যে পি সাইড এবং এন সাইডে, এই পি সাইড এবং এন সাইডের অ্যাটমগুলো থেকে ইলেকট্রনকে র্যাপচার করে দিচ্ছে বা ভ্যালেন্স বন্ডকে ব্রেক করে ইলেকট্রন বের করে আনছে। এখানে তখন কি হবে, আমাদের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যাবে এবং যারা আমার এই রিভার্স ভোল্টেজের সাপেক্ষে কী হবে, মুভ করতে শুরু করবে, যার ফলে কী হবে, ডায়োডের মধ্যে হাই কারেন্ট কন্ডাক্ট হবে। জেনারেলি জেনার ব্রেকডাউন ভোল্টেজ মোটামুটি 3 ভোল্ট টু 4 ভোল্ট মতো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের জিনার ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, তাহলে এটা হলো আমাদের জেনার ব্রেকডাউনের কনসেপ্ট। আশা করি এই অবধি তোমাদের কাছে কথা ক্লিয়ার। দেখো আমরা কি করেছি, ওয়ান সাইডে আমরা রিভার্স ভোল্টেজ অপারেশন রাখছি ডায়োডের, রিভার্স বায়াস অপারেশন। তাহলে রিভার্স বায়াস অপারেশনে কি হয়েছে, প্রথমে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, রিভার্স বায়াস ভোল্টেজ, কারেন্টকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে রেখেছি। তাহলে প্রাথমিক অবস্থায় দেখো যে আমাদের
এই যে কারেন্ট, ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট তেমন একটা বাড়ছে না, খুব একটা বাড়ছে না। যেই জিনার ব্রেকডাউন ভোল্টেজ পেয়ে গেছে, দেন ফার্দার যখন ভোল্টেজটাকে আমি বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু খুব দ্রুত হারে শার্পলি বাড়তে শুরু করেছে। এই জায়গাটাকে আমি বলছিলাম কি, জিনার ব্রেকডাউন। আর এখানে নর্মাল ডায়োডের ক্ষেত্রে যেখানে ডিপ্লিশন রিজিয়ন বেশি চওড়া হয়ে যাচ্ছে, ডোপিং কনসেন্ট্রেশন কম, সেখানে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন অকার করছে তুলনামূলক হায়ার ভোল্টেজে। যদি আমি জেনার ব্রেকডাউন ভোল্টেজটাকে বলি, মোটামুটি এটা জেনার ব্রেকডাউন ভোল্টেজ, এইখানে ভোল্টেজটা যদি মোটামুটি আমাদের 3 ভোল্ট টু 4 ভোল্ট হয় না, তাহলে এই যে এই পজিশনটা যেখানে আমার অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ঘটেছে, এটা মোটামুটি 30 ভোল্ট টু 40 ভোল্ট অ্যাপ্রক্স হয়ে থাকে। তাহলে আশা করি আমরা জেনার ব্রেকডাউন এবং অ্যাভালাঞ্চ ব্রেকডাউন সম্পর্কে অবগত হয়েছি। তাহলে এবার আমাদের আলোচনার টপিক হচ্ছে জিনার ডায়োড। এই পাশে এটা কি, এটা হচ্ছে আমাদের নর্মাল পিএন জাংশন ডায়োড। এটা আমাদের নর্মাল পিএন জাংশন ডায়োড। এই নর্মাল পিএন জাংশন ডায়োডে এটা আমাদের সার্কিট ডায়াগ্রাম, তাহলে এই যে ট্রায়াঙ্গেল শেপটা, এটা আমাদের পি সাইড, আর এই স্ট্রেট সাইডটা আমাদের এন সাইড। আর এই ডায়োডে কি হচ্ছে, ডোপিং কনসেন্ট্রেশন লো থাকে, কিন্তু ডোপিং কনসেন্ট্রেশন হাই করলে একটা স্পেশাল কাইন্ড অফ ডায়োড আমরা পাই, যেটাকে আমরা বলছি জিনার ডায়োড। এই জিনার ডায়োডের এটা হচ্ছে মার্কেটে যে জিনার ডায়োড পাওয়া যায়, সেই জিনার ডায়োড, যার আমাদের এই রেড সাইডটা, এই রেড মতো সাইডটা, এটা হচ্ছে আমাদের পি সাইড, এটা আমাদের পি সাইড। আর এই ব্ল্যাক পুটি মতো যে সাইডটা আছে, এটা আমাদের এন সাইড। আর এটা আমাদের জিনার ডায়োডের সার্কিট ডায়াগ্রাম। এই জেড শেপটার মতো দেওয়া আছে, এটা ডিনোট করে ডায়োডটা একটা জিনার ডায়োড। আর এই ট্রায়াঙ্গেল শেপটা সিমিলার ওয়েতে আমাদের পি সাইডকে ডিনোট করে। আর এই যে জেড মতো শেপ, এটা আমাদের এন সাইডকে ডিনোট করে। আশা করি এই কথাটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে জিনার ডায়োডকে আমরা বানিয়েছি কি জন্য? জিনার ডায়োডকে আমরা বানিয়েছি কি, যে রিভার্স বায়াস অপারেশন করবার জন্য। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে জিনার ডায়োড, এই যে আমি দেখাচ্ছি যে ছবি, এটাকে আমি মনে করো 1 নম্বর ছবিটা দিয়েছি। তাহলে এই যে সার্কিট ডায়াগ্রাম দেখছো, কি করেছি, আমি একটা রেজিস্টার জুড়েছি, রেজিস্টারের সাথে সিরিজে একটা মিলি অ্যামমিটার জুড়েছি, এবং একটা জিনার ডায়োড জুড়েছি, এবং জিনার ডায়োডের সাথে প্যারালালে আমি একটা ভোল্ট মিটার জুড়েছি। জিনার ডায়োডের পি সাইডে আমি পজিটিভ ভোল্টেজ দিয়েছি এবং এন সাইডে আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তার মানে এখানে জিনার ডায়োডটা কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে আছে। এটা আমাদের কি আছে, ফরওয়ার্ড বায়াস, বা আমাদের সম্মুখ বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকাকালীন জেনার ডায়োড অ্যাজ ইফ নর্মাল ডায়োডের মতো কন্ডাক্ট করবে, মানে নি ভোল্টেজ না পাওয়া পর্যন্ত কি হবে, যে সামান্য ভোল্টেজ বাড়ালেও আমার কিন্তু কারেন্ট সেই হারে বাড়বে না। আর নি ভোল্টেজটা যখন আমরা ক্রস করে যাব, দেন সামান্য ভোল্টেজ বাড়ার সাথে সাথে ডায়োডে কী হবে, কারেন্ট দ্রুত হারে বাড়তে থাকবে। তাহলে এই নি ভোল্টেজের ভ্যালু আমরা আগের দিন পেয়েছিলাম, যে সিলিকন ডায়োডের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম অ্যাপ্রক্সিমেট 0.3 ভোল্ট। যার ফলস্বরূপ আমরা কি পেয়েছি, যে এই যে আমাদের রিজিয়ন, এইটা আমাদের কি ফরওয়ার্ড বায়াস রিজিয়ন। 10 রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমি ধীরে ধীরে রিভার্স বায়াস ভোল্টেজ বাড়াচ্ছি, কিন্তু
মাইনরিটি চার্জ ক্যারিয়ারের দরুন যে লিকেজ কারেন্ট সেটা কিন্তু খুব একটা বাড়ছে না, সামান্য একটু লিকেজ কারেন্ট আছে। কিন্তু যেই জেনার ভোল্টেজ ভিজেড আমরা পেয়ে যাচ্ছি, এই জেনার ভোল্টেজ ভিজেড এটা আমরা পাচ্ছি। এই ভিজেডের ভ্যালু কত? জেনার ভোল্টেজ এটা একটা ফিক্সড ভ্যালু, জেনারেলি এটা 3 to 4 ভোল্ট অ্যাপ্রক্স হয়। এটাকে আমরা বলি জিনার ভোল্টেজ। এই জিনার ভোল্টেজটা পেয়ে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে, ন্যারো ডিপ্লিশন উইডথ হওয়ার কারণে ডিপ্লিশন রিজিয়নে কি হচ্ছে, হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যার ফলে এই হাই ইলেকট্রিক ফিল্ড পাশাপাশি অবস্থিত পি এবং এন সাইড থেকে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে ইলেকট্রনকে কী করছে, বাইরে বের করে আনছে এবং লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রন কী হচ্ছে, ডিপ্লিশন রিজিয়নকে পাস করে ডায়োডে কারেন্ট কন্ডাক্ট করাচ্ছে, যার ফলে এই ভিজেড ক্রস করলে কিন্তু আমাদের সামান্য ভোল্টেজ বাড়ালেও কারেন্টটা শার্পলি ড্রপ করতে থাকে। এই কারণে জিনার ডায়োডকে রিভার্স ভোল্টেজ অপারেশনেও কিন্তু অপারেট করা যায় এবং এক্ষেত্রে ডায়োডটা কিন্তু নষ্ট হয় না। যেমন এখানে তোমরা সার্কিট ডায়াগ্রামে একটা জিনার ডায়োডকে আমরা রিভার্স বায়াসে রেখেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই জেনার ডায়োডের এন সাইডকে ব্যাটারির পজিটিভ পোলারিটি দিয়েছি এবং পি সাইডকে ব্যাটারির নেগেটিভ পোলারিটি দিয়েছি। আর রেজিস্ট্যান্স আর এর সাথে সিরিজে কারেন্টটা পরিমাপ করার জন্য আমরা একটা মাইক্রো অ্যামমিটার জুড়েছি আর প্যারালালে আমরা কিন্তু একটা ভোল্ট মিটারকে জুড়েছি। তাহলে এটা কি, এটা আমাদের রিভার্স বায়াস, রাইট? আশা করি এই কথাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এইবার আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক, যে জিনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে আমরা জিনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করব সেটা পর্যালোচনা করতে গেলে আমাকে একটু ফার্স্ট পেজের দিকে যেতে হবে। দেখো, আমরা যদি আরেকবার একটু ফার্স্ট পেজটায় চলে আসি, যে এটা আমরা কি হয়েছে, যখন ফিল্টার সার্কিটের মধ্য দিয়ে আমরা আউটপুটটাকে বের করেছিলাম তখন এর মধ্যে কিছু রিপিল ফ্যাক্টর মিশে আছে। দেখো, পারফেক্ট ডিডিসি কিন্তু হয়নি, ভোল্টেজ কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করছে। পারফেক্ট ডিসি হলে কী হতো, ভোল্টেজটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করতো না, যে ভোল্টেজটা একটু কমছে দেন আবার একটু বাড়ছে, দেন একটু কমছে দেন আবার একটু বাড়ছে আবার কমছে, এইভাবে একটু যেন একটা মিক্সড ডিসি টাইপ আমরা পাচ্ছি। তাহলে এই রিপেল ফ্যাক্টরটাকে অমিট করার জন্য এবং একটা স্টেবল ভোল্টেজ দেওয়ার জন্য আমরা কি করব, জিনার ডায়োডকে ব্যবহার করব। তাহলে জিনার ডায়োড এখানে কি হবে, একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে। এটা বোঝার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো কি হচ্ছে, যে সাপোজ আমি একটু একটা স্কেমেটিক ডায়াগ্রাম এঁকে নেব, যে আমাদের কি আছে, এটা আমাদের একটা রেকটিফায়ার সার্কিট আছে। যার মধ্যে আমি কি করছি, এসি ভোল্টেজ দিচ্ছি, এখান থেকে আমি একটা মিক্সড ডিসি টাইপ পাচ্ছি, যেটাকে যখন আমি ক্যাপাসিটর ফিল্টারের মধ্যে পাস করাচ্ছি তখন এখানে আমি রিপেল মিক্সড কি পাচ্ছি, ডিসি আউটপুট পাচ্ছি। এখন
যখন আমি এই রিপেল মিক্সড ডিসিকে একটা জেনার ডায়োডের মধ্য দিয়ে পাস করাবো, তখন কি পাবো? আমরা একটা স্টেবল ভোল্টেজ পাবো জেনার অ্যাক্রস। তার জন্য জেনার ডায়োডকে আমরা অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করতে পারি। একটা জিনিস খেয়াল করো, আমি জেনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক কার্ভটা আরেকবার আঁকছি। দিস ওয়ান, দিস। তাহলে এদিকে কি আছে? এদিকে আমাদের ভোল্টেজ ভি আছে, আর এদিকে আমাদের কারেন্ট আই আছে। আইটা আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার। এবার কি হয়েছে যে আমি রিভার্স ভোল্টেজ বাড়াচ্ছি, বাড়াতে 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 আমি জিনার ভোল্টেজ ভিজেড ক্রস করেছি, দেন আমার কারেন্টটা কি হচ্ছে? শার্পলি বাড়তে থাকছে, তাই তো? এখন জিনার ডায়োডে যখন আমার জিনার ভোল্টেজটা ক্রস করে যাচ্ছে, জিনার ভোল্টেজের ভ্যালু কি? ভিজেড ফিক্সড, মোটামুটি 3 to 4 ভোল্ট হয়ে থাকে। তাহলে দেখো, যেই জিনার ভোল্টেজ ক্রস করলাম, এই রিজিয়নটায় দেখো যত আমি ভোল্টেজ বাড়াবো কি হবে? সামান্য ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট কি হচ্ছে? দ্রুত বাড়ছে। তাহলে যখনই আমি ভোল্টেজ ইনক্রিজ করছি, জেনার অ্যাক্রস কারেন্ট কি হচ্ছে? আমার বাড়ছে। তাহলে ভোল্টেজ ইনক্রিজ করলে যখন কারেন্ট বাড়ছে, তাহলে জেনার অ্যাক্রস কারেন্ট বাড়া মানে জেনার ডায়োডের কি হচ্ছে? রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। ঠিক একইভাবে যখন ভোল্টেজটাকে আমি একটু কমাবো, তখন যত পরিমাণ ভোল্টেজ কমাচ্ছি তার তুলনায় কারেন্টটা কিন্তু অনেক বেশি কমে যাবে, যার ফলে কি হবে? রেজিস্ট্যান্সটা জেনার অ্যাক্রসে হাই হয়ে যাবে। কথাটা বোঝাতে পারলাম? তার মানে এই ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে এই ভোল্টেজ ইন্টু কারেন্ট যখন আমি করছি, তাহলে জিনার ডায়োড অ্যাক্রসে আমার কিন্তু একটা স্টেবল ভোল্টেজ আমরা পাবো। ঠিক আছে? কারণ যেহেতু জেনার ভোল্টেজ ভিজেড ইকুয়াল টু কি? আই আর। এবার কারেন্ট বাড়ছে, সেই পরিমাণ রোধকে কমিয়ে দিয়ে কি করবে? জেনার ভোল্টেজটাকে কিন্তু ফিক্সড রাখবে। এই কারণে আমরা জিনার ডায়োডকে কি ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করতে পারি। এবার বিষয়টাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি ভাবার চেষ্টা করব। দেখো, এইখানে কি করেছি আমি? রেকটিফায়ার সার্কিটের ফিল্টার সার্কিটের মধ্য দিয়ে যে ভোল্টেজ আউটপুটটা পেয়েছি, সেটাকে আমি জেনার ডায়োডে ইনপুট ভোল্টেজ হিসাবে ব্যবহার করব। তার মানে এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, সেই ভোল্টেজটার সাথে কি করছি? সিরিজে একটা রেজিস্টার আরকে লাগিয়েছি, এবং এই রেজিস্টারের প্যারালালে একটা জিনার ডায়োড এবং একটা লোড রেজিস্ট্যান্সকে লাগিয়েছি, এবং এই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস আমি আউটপুট ভোল্টেজটাকে কিন্তু মেজার করব। তার মানে এই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস আমরা আউটপুটটাকে মাপার চেষ্টা করব। এখান থেকে আমরা আউটপুটটা মাপার চেষ্টা করব। তাহলে এটাকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। দেখো, ইনপুট ভোল্টেজ যেটা দিয়েছি, যেটা রিপেল মিক্সড ডিসি,
দেওয়ার ফলে কী হবে, এই লোড অ্যাক্রস এই আর অ্যাক্রস একটা কারেন্ট আসবে, তাহলে এই কারেন্টটাকে আমি বলছি আই। তাহলে এই কারেন্ট আর অ্যাক্রস আসছে, আর এই লোড আর রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা যখন আসলো তখন এই পয়েন্টেও কি পাচ্ছে, একটা জাংশন পাচ্ছে, এবং জাংশনটা যখন পেয়েছে তখন কি হচ্ছে, এই আই কারেন্ট দুটো দিকে বিভক্ত হচ্ছে, একটা লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস যাচ্ছে আই এল, আর একটা জিনার ডায়োড অ্যাক্রস কারেন্ট যাবে রিভার্স কারেন্ট আই জেড, এটা আমাদের যাবে, তাই তো? তাহলে আমরা যদি কেসিএল ল লাগাই, মানে কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু লিখতে পারি আই প্লাস লোড কারেন্ট আই এল প্লাস জিনার কারেন্ট আই জেড, এটা আমরা লিখতে পারি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, পারি তো? ওকে, দেন আমরা সার্কিটে যদি কেভিএল ল লাগাই, কিরশফস ভোল্টেজ ল লাগাই, তাহলে সোর্স ভোল্টেজটা কী হবে, যতগুলো কম্পোনেন্ট আছে ততগুলো কম্পোনেন্টে যে ভোল্টেজ ড্রপ করেছে তার যোগফলের সমান হবে। তার মানে আমার ইনপুট ভোল্টেজ যদি ভি হয়, এই ভি ইনপুট ভোল্টেজ কী হবে, এই রেজিস্টার অ্যাক্রসে কিছু ভোল্টেজ ড্রপ করবে, দ্যাট ইজ আই আর, আর যেহেতু ডায়োড এবং লোড রেজিস্ট্যান্স প্যারালালে আছে তাহলে এই দুটো অ্যাক্রসে কি ভোল্টেজটা আমার সেম থাকবে, তাহলে এটাকে আমি বলতে পারি আই আর প্লাস জেনার ভোল্টেজ ভিজেড, এটা আমরা কনক্লুড করতে পারি। তাহলে এখান থেকে এটাকে আমি যদি 2 নম্বর ইকুয়েশন দেই, এই 2 নম্বর ইকুয়েশন থেকে জেনার ভোল্টেজ ভিজেড ইকুয়াল টু কি, আমি ভি মাইনাস আই আর এটা আমি পাবো, তাই তো? এইবার আমি কি বলছি, যদি ভোল্টেজ সোর্সটা কনস্ট্যান্ট থাকে, ফর কনস্ট্যান্ট ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখে এই আর এলকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, আউটপুট ভোল্টেজে চেঞ্জ আসবে, তাই তো? তাহলে জিনিসটা আমাকে একটু দেখতে হবে। জেনারেলি ভোল্টেজটাকে আমি কনস্ট্যান্ট রাখছি এবং জেনার অ্যাক্রস ভোল্টেজ, জেনার ভোল্টেজ সেটাও কনস্ট্যান্ট, এটা মোটামুটি আমরা জানি 3 to 4 ভোল্ট হবে, রাইট? তাহলে ভোল্টেজ কনস্ট্যান্ট যখন, তাহলে ডেল্টা ভি ভোল্টেজ চেঞ্জ 0, তাহলে ভোল্টেজ চেঞ্জ 0, তার মানে একটা কনস্ট্যান্ট কারেন্ট আর এর মধ্য দিয়ে আসছে, তাহলে এখানে ডেল্টা আইও আমাদের 0, তাহলে ডেল্টা আই যদি 0 হয় তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমি বলতে পারি ডেল্টা আই ইকুয়াল টু ডেল্টা আই এল প্লাস ডেল্টা আই জেড, এটা আমাদের 0। সো ডেল্টা আই এল ইকুয়াল টু কি, মাইনাস ডেল্টা আই জেড। তার মানে যদি লোড রেজিস্ট্যান্সকে কমানো হয় তাহলে কি হবে, এই লোড অ্যাক্রসে যে পরিমাণ কারেন্ট বাড়বে জেনার অ্যাক্রসে কিন্তু সেই পরিমাণ কারেন্ট কমে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি যে আমার ভোল্টেজটা এবার ভ্যারি করছে, লোডটাকে কনস্ট্যান্ট করছি, লোড কনস্ট্যান্ট মানে আর এলকে আমি চেঞ্জ করছি, ভোল্টেজ ভ্যারি করছি। অ্যাকচুয়াল কি হচ্ছিল, যে যখন আমি রিপল মিক্সড ভোল্টেজটা নিয়েছিলাম, যদি ছবিটাকে একটু আমি ভাবার চেষ্টা করি, তাহলে রিপল মিক্সড ভোল্টেজটা আমাদের কেমন ছিল, যে একটু বাড়ছে একটু কমছে, একটু বাড়ছে একটু কমছে, একটু বাড়ছে একটু কমছে, এই রকম একটা রিপল মিক্সড ভোল্টেজ যেটাকে আমি ইনপুট হিসাবে দিয়েছি, তাই তো? তাহলে ভোল্টেজটা এখন ভ্যারি করছে, আর এলটা কিন্তু আমার ফিক্সড। এইবার দেখো জেনার ভোল্টেজ কি আমাদের কনস্ট্যান্ট, আর আমাদের কনস্ট্যান্ট। সো এখন আমি বলতে পারি ডেল্টা ভি ইকুয়াল টু আর
ডেল্টা আই। এবার আর কে কনস্ট্যান্ট রেখেছি, সো একটা জিনিস বলতে পারবো যে ডেল্টা আই এল লোড অ্যাক্রস যে কারেন্টের পরিবর্তন, এটা আমার 0। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমি পাচ্ছি ডেল্টা আই ইকুয়াল টু কত, ডেল্টা আই জেড। এটা কিন্তু আমরা পাচ্ছি। ডেল্টা আই ইকুয়াল টু ডেল্টা আই জেড। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে লোডকে ফিক্সড রেখে যখন আমি এই ভোল্টেজটা চেঞ্জ দেখছি, দেখো ভোল্টেজ সোর্সটা সে মনে করো 5 ভোল্টে আছে, এটা সে 5 ভোল্টে আছে। তাহলে 5 ভোল্টে থাকার কারণে জেনার ডায়োডটা আমি মনে করলাম 4 ভোল্ট জেনার আছে। তাহলে এই 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ আমার এই রেজিস্ট্যান্স অ্যাক্রস হবে 1 ভোল্টের ভোল্টেজ ড্রপ, তাই তো? এইবার কি হয়েছে, এইবার এই 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ যখন হয়েছে, যখন আমার ভোল্টেজটা কি হচ্ছে 5 ভোল্টের থেকে একটু ধীরে 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 একটু বাড়ছে, ভোল্টেজটা 5 ভোল্টের থেকে একটু বেড়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজটা যখন 5 ভোল্টের থেকে বাড়লো, তখন এই লোড অ্যাক্রস 1 ভোল্টের একটা ড্রপ গেল, কিন্তু এইবার 4 ভোল্টের থেকে তো বেশি আছে। তাহলে 4 ভোল্টের থেকে বেশি থাকার জন্য কি হবে, যে জেনার ডায়োডে আমার বেশি ভোল্টেজ যাবে এবং কারেন্টটা কিন্তু জেনারে হাই হয়ে যাবে, আর জেনার রেজিস্ট্যান্সটা লো হবে, এবং দুটো গুণ করে জেনার অ্যাক্রস ভোল্টেজ আমার কি আসছে 4 ভোল্টই থাকবে, আর লোড অ্যাক্রসেও আমার 4 ভোল্টের আউটপুট আমি পাবো। দেন আমার ভোল্টেজটা যখন একটু কমে আসছে, তাহলে যখনই ভোল্টেজটা কমবে তখন জেনার কি হচ্ছে, লো রিভার্স বায়াস ভোল্টেজ পাচ্ছে। লো রিভার্স বায়াস ভোল্টেজ পেলে জেনার অ্যাক্রসে কি হবে, আমার কারেন্টটা কমছে, কিন্তু জেনার অ্যাক্রস যে রেজিস্ট্যান্স সেটা বেড়ে যাচ্ছে। তাহলে আই জেড আর জেড এটা তখনও গুণ হয়ে কিন্তু আমাকে 4 ভোল্ট দেবে, যার ফলে আমি একটা কি পাবো, আমি একটা কিন্তু স্টেবল আউটপুট পাবো, যে স্টেবল আউটপুটটা মোটামুটি আমাদের এইরকম একটা এরকম একটা এরকম একটা আমি 4 ভোল্টের স্টেবল আউটপুট পাবো, যার ফলে জেনার ডায়োডকে কিন্তু আমরা অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে পারবো। আশা করি এই অবধি তোমাদের কাছে কথাবার্তা ক্লিয়ার করতে পেরেছি। পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব ফটোডায়োড, এলইডি এবং বাইপোলার জাংশন ট্রানজিস্টরের কিছু বেসিক তথ্য নিয়ে। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করছি।